গৌতম তার স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছে, কিন্তু কিছুদিন পরে হঠাৎই তার প্রেগনেন্ট স্ত্রী নিখোঁজ হয়ে যায়। গৌতম তার স্ত্রীকে খোঁজার জন্য পুলিশের কাছে যেতেই পুলিশ তাকে বলে তার স্ত্রী 6 বছর আগেই একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। কিন্তু গৌতম এই কথা কিছুতেই বিশ্বাস করতে পারছে না, তাই সে নিজেই তার স্ত্রীকে খুঁজতে শুরু করে। গ্রামের কেউ কেউ বলছে তারা কোনোদিন গৌতমের স্ত্রীকে চোখেই দেখেনি। অন্যদিকে কেউ কেউ বলে গ্রামে যে আত্মা ঘুরে বেড়ায় সেই নাকি গৌতমের স্ত্রীকে ধরে নিয়ে গেছে। এত সব কনফিউশনের মধ্যেই গৌতম জানতে পারে এই গ্রাম থেকে প্রতি বছরই প্রেগনেন্ট মহিলারা নিখোঁজ হয়ে যায়, কিন্তু গ্রামের সবাই ভয়ঙ্কর এক আত্মার কথা বলে এই বিষয়টাকে ধামাচাপা দিয়ে রাখে। তবে গৌতম থেমে না থেকে তার ইনভেস্টিগেশন চালিয়ে যায়, আর সে সেই গ্রামের ব্যাপারে এমন এমন সব সত্যি জানতে পারে যেটা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। গৌতম শেষ পর্যন্ত তার প্রেগনেন্ট স্ত্রীকে খুঁজে বের করতে পেরেছিল কিনা, আর কেনই বা গ্রামের প্রেগনেন্ট মহিলারা হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায়, এই সবকিছু জানতে হলে এই মুভিটির এক্সপ্লেনেশনটি দেখতে ভুলবেন না। তো হ্যালো বন্ধুরা, আজ এক্সপ্লেন করব একটি কান্নাডার মিস্ট্রি থ্রিলার মুভি যার নাম হলো রঙ্গি তারঙ্গা। তাহলে শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। মুভির শুরুতে রশ্মি নামের একজন প্রেগনেন্ট মহিলাকে দেখানো হয়। রশ্মি তার হাজবেন্ডের সাথে ফোনে কথা বলতে বলতে ড্রাইভ করে বাড়ির দিকেই যাচ্ছে, কিন্তু ফোনে কথা বলতে বলতে সে ভুল করে অন্য একটা রাস্তায় চলে যায়, যেই রাস্তাটা একটা গ্রামের দিকে যাচ্ছে। সেই রাস্তা দিয়ে ড্রাইভ করে যাওয়ার সময় রেশমি হঠাৎই তার গাড়ির ব্যাক মিররে খুব ভয়ঙ্কর একটা মুখ দেখতে পায়। এত ভয়ঙ্কর একটা মুখ দেখে রেশমি তো খুব ভয় পেয়ে যায়, আর ভয়ে সে সাথে সাথে গাড়ি চালানো থামিয়ে দেয়। কিছুক্ষণ পরেই তার মনে হয় কেউ যেন তার গাড়ির আশেপাশে হাঁটাহাঁটি করছে। এমন মনে হচ্ছে যেন সে তার পায়ে ঘুঙুর পড়ে আছে। অদ্ভুত সেই ঘুঙুরের শব্দ শুনে রশ্মি তো ভয়ে দরদর করে ঘামতে শুরু করে। তবে রশ্মি কিছু বুঝে ওঠার আগেই মিস্টিরিয়াস কেউ এসে তার উপরে হামলা করে দেয়। রশ্মির ওপরে কে হামলা করেছে এটা তো এখানে দেখানো হয় না, কিন্তু আমরা শুধুমাত্রই রশ্মির চিৎকার শুনতে পাই। এখানেই সিন কাট হয়ে কয়েক বছর পরের ঘটনা দেখানো হয়। সান্ধ্যা ও পাণ্ডু নামের দুজন ফিল্ম মেকার একজন পাবলিশারের সাথে দেখা করতে এসেছে। তারা দুজনে আংশু নামের একজন নোভেল রাইটারের উপরে একটা ডকুমেন্টারি বানাতে চায়, কারণ এই নোভেল রাইটার আংশু আজ পর্যন্ত যতগুলো নোভেল লিখেছে সবগুলো জাতীয় পুরস্কার পেয়েছে। তাই তারা নোভেলিস্ট আংশুর ব্যাপারে খোঁজ খবর নেয়ার জন্য এই পাবলিশারের কাছে এসেছে। কিন্তু পাবলিশার তাদেরকে বলে আংশুর সাথে দেখা করা তো এত সহজ না। আমি তো নিজেও আজ পর্যন্ত জানি না আংশু কেমন দেখতে বা সে কোথায় থাকে। সে তো কুরিয়ার করে তার লেখাগুলো আমাকে পাঠায়, আর আমি তার লেখাগুলো পাবলিশ করি। তবে আমি আপনাদের জন্য একটা কাজ করতে পারি। আমি আংশুর কাছে আপনাদের কথা জানিয়ে একটা চিঠি লিখতে পারি যে আপনারা তার উপরে একটা ডকুমেন্টারি বানাতে চান। তারপর দেখি সে এই ব্যাপারে কি বলে। তখনই সান্ধ্যা খেয়াল করে পাবলিশারের টেবিলের উপরে আংশুর পাঠানো একটা চিঠি আছে। সেই চিঠিতে আংশু যে পোস্ট অফিস থেকে কুরিয়ার পাঠায় তার অ্যাড্রেস লেখা। সান্ধ্যা চলে যাওয়ার আগে পাবলিশারের মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দিয়ে লুকিয়েই সেই চিঠিটা তার ব্যাগে ভরে নেয়। এরপরেই আমাদের গৌতম নামে একটা ছেলেকে দেখানো হয়। এই গৌতমই হলো আসলে রাইটার আংশু। গৌতমী আংশু ছদ্মনাম নিয়ে তার সব নোভেলগুলো পাবলিশ করে, আর সে গৌতম হিসেবে সাধারণ মানুষের মতোই জীবন কাটায়। গৌতম তার ওয়াইফ ইন্দুর সাথে উটিতে নিরিবিলি পরিবেশে একটা বাড়িতে থাকে। একমাত্র ইন্দুই জানে যে গৌতমই হলো সেই ফেমাস নোভেল রাইটার আংশু। গৌতম রঙ্গি তারাঙ্গা নামে নতুন একটা নোভেল লিখেছে। সে নতুন নোভেলটা পাবলিশারের কাছে পাঠাতেই যাবে, তখনই সে খেয়াল করে তার টেবিলের উপরে একটা লাল রঙের ডায়েরি রাখা আছে। গৌতম ডায়েরিটা হাতে নিয়ে দেখে তার উপরে হারিণী নামে কারো নাম লেখা। সে ইন্দুকে জিজ্ঞেস করে এই হারিণী কে। ইন্দু বলে আমাদের প্রতিবেশী একজন মহিলার নাম হলো হারিণী। সে কাল বিকালে আমার সাথে গল্প করতে এসেছিল। হয়তো তখনই তার ডায়েরিটা এখানে ফেলে গেছে। গৌতম বলে দেখি তো ডায়েরিটাতে কি লেখা আছে। কিন্তু ইন্দু তখনই গৌতমের হাত থেকে ডায়েরিটা কেড়ে নিয়ে বলে এভাবে লুকিয়ে লুকিয়ে অন্যের ডায়েরি পড়তে নেই। এরপর কথায় কথায় ইন্দু সেই লাল ডায়েরিটার বিষয়টাকেই একেবারে ঘুরিয়ে দেয়। তাই গৌতমও সেই ডায়েরিটা নিয়ে আর খুব একটা কথা বাড়ায় না। সেদিন রাতে ইন্দু ঘুমের মধ্যে খুব ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখে হঠাৎই জেগে ওঠে। ইন্দু স্বপ্নে দেখে তার আর গৌতমের খুব ভয়ঙ্কর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ইন্দু খুব ঘাবড়ে গিয়ে পানি খাওয়ার জন্য বিছানা থেকে উঠে আসে। এটা দেখে গৌতমও ভয় পেয়ে ইন্দুর কাছে আসে,
কারণ হলো ইন্দু আসলে এখন প্রেগনেন্ট, আর আগে একবার কোনো কারণে তার মিসক্যারেজ হয়ে যায়। তাই তারা দুজনেই ভয় পাচ্ছে এবারে প্রেগনেন্সিতে যেন কোনো প্রবলেম না হয়। ইন্দু গৌতমকে বলে, আমি আসলে জানি কেন আমি প্রতিদিন রাতে এমন ভয়ঙ্কর সব স্বপ্ন দেখি। আমি তোমাকে বলেছিলাম না, আমাদের গ্রামের মানুষেরা শয়তানের পূজা করার জন্য একটা ভৌতিক মন্দির বানিয়ে সেখানে পূজা করে। এই প্রথা আমাদের গ্রামে কয়েকশো বছর ধরে চলে আসছে। কিন্তু আমার দাদু যখন গ্রাম থেকে চলে আসে তখন সে সাথে করে সেই ভুতুরে মন্দিরে সব সোনাদানাও নিয়ে এসেছিল। এই ঘটনার পর থেকে আমাদের ফ্যামিলির কেউই আর গ্রামে ফিরে যায়নি। কিন্তু এর পরে থেকেই না জানি আমাদের পরিবারে কোন অভিশাপ লেগে গেল। এক এক করে পরিবারের অনেক মানুষ মারা যেতে লাগলো। আমার এই ব্যাপারটা কেন জানি একেবারেই ভালো লাগছে না। তাই আমি একবার হলেও সেই গ্রামে আবার ফিরে যেতে চাই। আমি মন্দির থেকে চুরি করা সব গয়নাগুলো মন্দিরে আবার ফিরিয়ে দিয়ে ভালো করে মন্দিরে একবার পূজা দিতে চাই। তাহলেই হয়তো প্রতিদিন এই ভয়ঙ্কর স্বপ্নগুলো আসা আমার বন্ধ হবে। এদিকে গৌতম তো এইসব কথায় একেবারেই বিশ্বাস করে না, কিন্তু সে ইন্দুর মনের শান্তির জন্য আবার তাকে গ্রামে নিয়ে যেতে রাজি হয়ে যায়। পরের দিনই গৌতম ইন্দুকে নিয়ে তার গ্রামে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। কিছু দূর গাড়ি দিয়ে যাওয়ার পরে তাদের নৌকা দিয়ে একটা নদী পার হতে হবে। গৌতম ইন্দুকে নিয়ে নদীর পাড়ে এসে মাঝিকে ডাক দেয়, কিন্তু মাঝি তো ইন্দুকে দেখে খুব চমকে যায়। সে ভয়ে ভয়ে তাদের দুজনকে নদী পার তো করে দেয়, কিন্তু কোনো টাকা না নিয়ে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। মাঝির এমন ব্যবহার দেখে গৌতম আর ইন্দু খুবই অবাক হয়ে যায়। তারা ভাবে মাঝিটা কি এমন দেখল যে টাকা না নিয়েই চলে গেল। তবে তারা এই বিষয়টা নিয়ে আর বেশি চিন্তা না করে সামনে এগিয়ে যায়। গৌতম তাদের হোটেলে যাওয়ার জন্য একটা গাড়ি ভাড়া করে। এদিকে দেখা যায় সান্ধ্যা নোভেলিস্ট আংশুকে খুঁজতে উটি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে। এখানেই জানা যায় সান্ধ্যার পাণ্ডু হলো আসলে নিউজ রিপোর্টার। কোনো ডকুমেন্টারি বানাতে না, তারা অন্য কোনো কারণে নোভেলিস্ট আংশুকে খুঁজছে। সে উটিতে পৌঁছেই সেখানের পোস্ট অফিসে চলে আসে। কিন্তু অনেক রিকোয়েস্ট করার পরেও সেখানের পোস্টমাস্টার তাকে কোনো ধরনের ইনফরমেশন দিতেই না করে দেয়। সান্ধ্যা তো অনেক হতাশ হয়ে পোস্ট অফিসের বাইরে বেরোতেই অফিসের সামনেই দাঁড়িয়ে থাকা একটা লোক তাকে ডাক দেয়। লোকটি সান্ধ্যাকে বলে, আপনার কারো ইনফরমেশন জানার থাকলে আমাকে বলুন, তবে তার আগে টাকা দিতে হবে। সান্ধ্যা লোকটিকে ১০০ টাকা দিয়ে বলে, আমি নোভেলিস্ট আংশুর ব্যাপারে জানতে চাই। সে আমার জন্য অনেক স্পেশাল, প্লিজ আমাকে তার অ্যাড্রেসটা দিন। তখন লোকটি বলে, নোভেলিস্ট আংশু তো আজকে সকালেই তার গ্রামের বাড়িতে চলে গেছে। এরপর সে সাইন থেকে ইন্দুর গ্রামের বাড়ির অ্যাড্রেসটা দেয়। এরপরে দেখা যায় গৌতম গাড়ি ড্রাইভ করছে আর ইন্দু তার পাশে বসে আছে। তারা গ্রামে পৌঁছানোর আগেই সেদিন রাত হয়ে যায়। গাড়ি চালাতে চালাতে তারা একটা জঙ্গলের রাস্তায় চলে আসে। এখানেই দেখা যায় এটা হলো সেই রাস্তা যেটা দিয়ে মুভির শুরুতে আমরা রশ্মিকে যেতে দেখেছিলাম। একসময় গৌতম ইন্দুর দিকে তাকিয়ে কিছু একটা বলতেই যাবে, তখনই ইন্দু দেখে গাড়ির সামনে খুব অদ্ভুত কাপড় পরে কেউ একজন দাঁড়িয়ে আছে। এটা দেখেই তো ইন্দু খুব ভয় পেয়ে সাথে সাথে গাড়ির স্টিয়ারিংটা ঘুরিয়ে দেয়। তাদের গাড়িটা ব্যালেন্স হারাতেই যাবে, তখনই গৌতম কোনো রকমের স্টিয়ারিংটা ধরে বড় একটা অ্যাক্সিডেন্ট হওয়া থেকে বাঁচায়। কিন্তু ততক্ষণে তাদের গাড়িটা রাস্তা থেকে নেমে গিয়ে নিচে কাদায় আটকে গেছে। গৌতম নিচে নেমে গাড়িটাকে কাদা থেকে বের করার অনেক চেষ্টা করে, কিন্তু সে আর কোনোভাবেই গাড়িটাকে বের করতে পারছে না। তাই এবার তাদের জঙ্গলের রাস্তা দিয়ে পায়ে হেঁটে যেতে হবে। গৌতম ইন্দুকে নিয়ে সেই রাস্তা দিয়ে পায়ে হেঁটে সামনে এগিয়ে যাচ্ছে। অন্ধকারে জঙ্গলের রাস্তায় অদ্ভুত অদ্ভুত সব শব্দ শুনে তারা দুজনেই অনেক ভয় পেয়ে যায়। তবে শেষ পর্যন্ত চলতে চলতে তারা তাদের হোটেল পর্যন্ত পৌঁছে যায়। পরের দিন সকালে ইন্দু যখন কুয়া থেকে পানি তুলতে যায় তখনই তার মনে হয় কেউ যেন তাকে কুয়ার ভিতরে টেনে নেয়ার চেষ্টা করছে। তখনই গৌতম এসে তাড়াতাড়ি ইন্দুকে ধরে কুয়ার ভেতরে পড়ে যাওয়া থেকে আটকায়। এই ঘটনার কিছুক্ষণ পরেই সেখানে কালিঙ্গা নামের একজন লোক গৌতমের সাথে কথা বলতে আসে। কালিঙ্গা গৌতমকে এই গ্রামের ব্যাপারে অনেক কথা জানায়। সে বলে, গ্রামের মানুষেরা বিশ্বাস করে এই কুয়ার ভেতরে একটা শয়তান থাকে। তোমরা তো শহরের মানুষ, তাই এসব কথা হয়তো তোমাদের বিশ্বাস হবে না। কিন্তু আমার কথা মানো, এই গ্রামে তোমাদের একটু সাবধানে থাকতে হবে। গ্রামের কোনো কালচার নিয়ে কোনো হাসি তামাশা করো না, না হলে উল্টো এর ফল কিন্তু ভালো হবে না। কিন্তু গৌতম তো প্রথম থেকেই এই সব কথায় একেবারেই বিশ্বাস করে না। তাই সে কালিঙ্গার বলা কথায় খুব একটা পাত্তা দেয় না। এরপরে গৌতম তার লেখা নোভেলটা পাবলিশারের কাছে পাঠানোর জন্য পোস্ট অফিসে আসে। এখানে এসে গৌতম দেখে সেই কালিঙ্গাই হলো পোস্টমাস্টার। কিছুক্ষণ পরে সেখানে শঙ্কর নামের একজন স্কুল টিচারও আসে।
তারা দুজনে গৌতমকে বলে কয়েকদিন পরেই গ্রামে একটা মঞ্চনাটকের আয়োজন করা হয়েছে। সেই নাটকে কালিঙ্গাও অভিনয় করবে। তাই সে গৌতমকেও সেদিন নাটক দেখতে আসার জন্য ইনভাইট করে। এরপর গৌতম যখন জঙ্গলের রাস্তা দিয়ে বাড়ি ফিরে আসছে, তখনই একজন অপরিচিত লোক এসে গৌতমকে মারার জন্য তার উপরে গুলি চালাতে থাকে। এটা দেখে গৌতম তো কিছুই বুঝতে পারছে না যে এসব হচ্ছেটা কি। সেই লোকটা কেনই বা তাকে মারতে চাইছে। গৌতম কোনো রকমে গাছের আড়ালে লুকিয়ে থেকে সেই লোকটার হাত থেকে বাঁচে। এদিকে দেখা যায় বাড়িতে ইন্দু একাই আছে। হঠাৎই পাশে থাকা একটা গ্রামোফোন নিজে নিজেই বাজতে শুরু করে। ইন্দু গ্রামোফোনটা চেক করতে এসেই দেখে পাশে থাকা একটা চেয়ার নিজে নিজেই দুলছে। এটা দেখেই তো ইন্দু খুব বেশি ভয় পেয়ে যায়। সে খুবই ঘাবড়ে গিয়ে পেছনের সিঁড়িতে পড়েই যাবে, সাথে সাথে গৌতম এসে ইন্দুকে সিঁড়ি দিয়ে পড়ে যাওয়া থেকে আটকায়। এভাবেই সেই বাড়িতে ইন্দু আর গৌতমের কয়েকদিন কেটে যায়। মঞ্চনাটকের দিন এলে গৌতম ইন্দুকে বাড়িতে রেখে একাই নাটক দেখতে যায়, কারণ ইন্দুর শরীরটা সেদিন খুব একটা ভালো ছিল না। সেদিন রাতের বেলা ইন্দু বাড়িতে একাই আছে। হঠাৎই ইন্দু বাড়ির চারপাশ থেকে অদ্ভুত অদ্ভুত সব আওয়াজ শুনতে পায়। সে বাড়ির দরজার কাছে এসেই দেখে খুব অদ্ভুত দেখতে একজন লোক দরজার সামনে আগুন জ্বালিয়ে সেখানে নাচছে। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে ইন্দু তো ভয়ে খুব জোরে চিৎকার করে ওঠে। তখনই সেখানে গৌতম এসে কোনো রকমে ইন্দুকে শান্ত করে। গৌতম ইন্দুকে বলে কোথাও তো কিছু নেই, তুমি হয়তো আবার কোনো স্বপ্ন দেখেছ। এটা বলেই গৌতম ডাক্তার ডেকে আনার জন্য বাড়ি থেকে বেরিয়ে যায়। তবে গৌতম বেরিয়ে যাওয়ার সাথে সাথেই ইন্দু দেখে সেই ভয়ঙ্কর দেখতে লোকটা তার ঘরে ঢুকে পড়েছে আর ইন্দুর ওপরে আক্রমণ করে। এর পরে দেখা যায় গৌতম ইন্দুর মিসিং কমপ্লেন লেখানোর জন্য পুলিশ স্টেশনে এসেছে, কারণ সেই হামলার পরে থেকেই ইন্দুকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশ অফিসার গৌতমকে ইন্দুর একটা রিসেন্ট ছবি দিতে বলে। গৌতম বলে ইন্দু ছবি তুলতে একেবারেই পছন্দ করে না, তাই তার কোনো রিসেন্ট ছবি আমার কাছে নেই। তখন ইন্সপেক্টর বলে তাহলে আপনাদের বিয়ের ছবি নিশ্চয়ই আপনার কাছে আছে। গৌতম বলে কয়েক বছর আগে আমাদের বাড়িতে শর্ট সার্কিট হয়ে আগুন লেগে যায়, আর সেই আগুনে সবকিছু পুড়ে যায়। গৌতমের কাছে ইন্দুর একটাও ছবি নেই দেখে পুলিশ ইন্সপেক্টর তো এবার গৌতমের উপরেই সন্দেহ করতে থাকে। ইন্সপেক্টর বলে তাহলে আপনিই নিশ্চয়ই আপনার ওয়াইফকে মেরে ফেলে এখন মিথ্যে কমপ্লেন লিখাতে এসেছেন। ইন্সপেক্টরের এমন কথা শুনে এইবার গৌতম খুব রেগে যায় আর ইন্সপেক্টরকেই মারতে শুরু করে। তখন অন্য পুলিশরা এসে গৌতমকে আটকে জেলে বন্ধ করে রাখে। এরপর ইন্সপেক্টর গৌতমের বাড়ির আশেপাশের সবাইকে জিজ্ঞেস করে যে তারা গৌতমের ওয়াইফ ইন্দুকে দেখেছে কিনা, আর গৌতম ও তার ওয়াইফের মধ্যে সম্পর্ক কেমন ছিল। গৌতমের গাড়ির ড্রাইভার বলে গৌতম দুদিন ইন্দুর অসুস্থ হওয়ার কথা বলেছে, কিন্তু সে নিজের চোখে কখনো ইন্দুকে দেখেনি। পাশের বাড়ির একজন মহিলা বলে আমি দুদিন ওই বাড়িতে কাজ করতে গেছি, কিন্তু বাড়িতে গৌতম ছাড়া আর কাউকেই দেখতে পাইনি। ইন্সপেক্টর যাকেই ইন্দুর কথা জিজ্ঞেস করে সবাই বলে আমরা শুধুমাত্র এখানে গৌতমকেই দেখেছি। সবার এমন কথা শুনে ইন্সপেক্টর নিজেও তো অনেক অবাক হয়ে যায়। পরের দিন সকালে ইন্সপেক্টর গৌতমকে ডেকে এনে বলে আমি অনেক ভালো করে ইন্দুর সম্পর্কে সব খোঁজ খবর নিয়েছি। সব খোঁজ খবর নিয়ে আমি জানতে পারি ইন্দু তো আজ থেকে ৬ বছর আগে একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। তুমি যে বলছো এতদিন ধরে ইন্দু তোমার সাথে ছিল, সেটা নিশ্চয়ই তোমার কল্পনা হবে। ইন্সপেক্টরের এমন কথা শুনে গৌতম তো কিছুই বুঝতে পারছে না যে সে এবার কি বলবে। গৌতম বলে স্যার নিশ্চয়ই আপনার কোথাও ভুল হচ্ছে। আমি মানছি ৬ বছর আগে আমাদের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিন্তু সেই অ্যাক্সিডেন্টে ইন্দু তো মারা যায়নি। তবে অ্যাক্সিডেন্টে আমার মাথায় আঘাত লাগার কারণে অ্যাক্সিডেন্টের আগের সব স্মৃতি আমি ভুলে যাই, কিন্তু গত ৬ বছরে ইন্দুর সাথে কাটানো প্রত্যেকটি মুহূর্তের কথা আমার মনে আছে। তাহলে আমি কিভাবে মেনে নেব যে ইন্দু ৬ বছর আগেই মারা গেছে? এই ৬ বছরে ঘটা প্রত্যেকটি ঘটনা তো নিশ্চয়ই আমার কল্পনা হতে পারে না। কিন্তু ইন্সপেক্টর গৌতমের আর কোনো কথাই না শুনে তাকে থানা থেকে চলে যেতে বলে। এবার সব ঘটনা চিন্তা করে গৌতম তো অনেক বেশি টেনশনে পড়ে যায়। সে কালিঙ্গা ও শঙ্করের কাছে এসে সব ঘটনা জানায়। কালিঙ্গা তাকে বলে তুমি একবার মনে করার চেষ্টা করো, এই গ্রামে আসার পর কেউ কি ইন্দুকে একবারও দেখেছিল? কিছু সময় চিন্তা করার পর হঠাৎই গৌতমের মনে পড়ে যায় তারা যেদিন গ্রামে এসেছিল সেদিন নৌকার মাঝি ইন্দুকে দেখেছিল। এটা মনে পড়তেই গৌতম সাথে সাথে সেই মাঝির বাড়িতে চলে আসে। কিন্তু মাঝির বাড়িতে আসার পরে গৌতম জানতে পারে মাঝি তো ১ ঘন্টা আগে সাপের কামড়ে মারা গেছে।
এই কথা শুনে গৌতম তো আরো বেশি ভেঙে পড়ে। সে মনে মনে ভাবে, আমার সাথে কেন এসব হচ্ছে। হঠাৎই গৌতম কর্নেল বাবু নামে সেই লোকটাকে দেখতে পায়, যে সেদিন জঙ্গলের ভেতরে তার উপরে গুলি চালিয়েছিল। কর্নেল বাবুকে দেখে গৌতম তার পিছু করতে করতে একেবারে জঙ্গলের ভেতরে চলে আসে। কিন্তু কর্নেল বাবু জঙ্গলের ভেতরে কোথায় হারিয়ে যায় আর গৌতম তাকে খুঁজেই পায় না। তবে সে পেছনে কাউকে মারতে গিয়ে সন্ধ্যার মুখে আঘাত করে ফেলে। গৌতম সন্ধ্যাকে তার বাড়িতে নিয়ে আসে। সন্ধ্যার জ্ঞান ফিরে এলে সে তো অবাক হয়ে গৌতমের মুখের দিকে তাকিয়ে থাকে। আসলে সন্ধ্যা নোভেলিস্ট আংশুর পিছু করতে করতে গৌতমের গ্রামে পৌঁছে গেছে। গৌতমকে অনেক টেনশন করতে দেখে সন্ধ্যা তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে আপনার? গৌতম সন্ধ্যাকে এতদিনে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে। সে বলে, পুলিশ ভাবছে আমার ওয়াইফ ইন্দু 6 বছর আগেই একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। আর এতদিন যা কিছু ঘটেছে সবকিছুই নাকি আমার কল্পনা ছিল। কিন্তু এটা কিভাবে সম্ভব? কাল পর্যন্ত তো ইন্দু আমার সাথেই ছিল। সব শুনে সন্ধ্যা বলে, ওই লোকটা আপনার উপরে গুলি কেন চালিয়েছিল? আমাদের জঙ্গলে গিয়ে ভালো করে সবকিছু খুঁজে দেখা উচিত। হয়তো আমরা সেখানে কোনো ক্লু খুঁজে পেয়ে যেতে পারি। এরপর তারা দুজনে জঙ্গলে গিয়ে চারপাশটা খুব ভালো করে খুঁজতে থাকে। জঙ্গলের একটা জায়গায় এসে তারা দেখে নদী থেকে অবৈধভাবে বালু পাচার করা হচ্ছে। এটা দেখেই সন্ধ্যা তার ফোন দিয়ে বালু পাচার হওয়ার কয়েকটা ছবিও তুলে রাখে। অন্যদিকে জঙ্গলে আরও কিছু খুঁজে পাওয়া যায় কিনা এটা দেখার জন্য গৌতম জঙ্গলের ভেতরে চলে যায়। সন্ধ্যা হঠাৎই পেছনে ফিরে দেখে কর্নেলবাবু একটা বন্দুক নিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। সে সন্ধ্যাকে গুলি করতেই যাবে, তখনই পেছন থেকে গৌতম এসে কর্নেলবাবুকে ধরে ফেলে। এরপর গৌতম কর্নেলবাবুকে ধরে তাকে খুব মারে। গৌতম সন্ধ্যাকে বলে, এখানে যে ইল্লিগাল মাইনিংয়ের কাজ চলছে, আমি যাতে এটা জেনে না যাই সেজন্যই এই লোকটা সেদিন আমার উপরে গুলি চালিয়েছিল। গৌতম আর সন্ধ্যা জঙ্গল থেকে ফিরে কালিঙ্গা ও শঙ্করের সাথে দেখা করতে আসে। গৌতম তাদেরকে বলে 2 দিন পার হয়ে গেছে, কিন্তু সে এখনও ইন্দুর মিসিংয়ের ব্যাপারে কোনো ক্লুই খুঁজে পায়নি। এবার শঙ্কর গৌতমকে বলে, অনেক বছর আগে গ্রামে আঙ্গারা নামের একজন লোক থাকত। বেঁচে থাকতে সে ওই ভুতুরে মন্দিরে গিয়ে প্রতিদিন পূজাও করত। কিন্তু হঠাৎই একদিন একটা গাছে আঙ্গারার ঝুলন্ত লাশ পাওয়া যায়। আরও আশ্চর্যের বিষয় এই যে আঙ্গারার লাশের গলা কাটা ছিল, আর তার মাথাটা কোথাও খুঁজে পাওয়া যায়নি। আঙ্গারার মৃত্যুর পরে থেকেই প্রতি বছরেই গ্রাম থেকে অনেক মানুষ নিখোঁজ হওয়া শুরু হয়। আর কেউ নিখোঁজ হলে তার ঠিক 11 দিন পরেই দূরে ওই পাহাড় থেকে কারো চিৎকার শোনা যায়। গ্রামের সবাই বলে আঙ্গারার আত্মাই এই মানুষগুলোকে ধরে নিয়ে যায়। তাই আমার মনে হয় আঙ্গারার আত্মাই ইন্দুকে ধরে নিয়ে গেছে। কিন্তু গৌতম তো এইসব গল্প কথা কিছুতেই বিশ্বাস করছে না। সন্ধ্যা গৌতমকে বলে, পুলিশ স্টেশনে নিশ্চয়ই গ্রামের সব মিসিং হওয়া মানুষদের ডিটেলস থাকবে। এরপরে গৌতম আর সন্ধ্যা লুকিয়ে পুলিশ স্টেশনের স্টোর রুমে ঢুকে পড়ে। তারা দুজনে মিসিং হওয়া সব লোকেদের ডিটেলস খুঁজতে থাকে, যাদের কথা শঙ্কর বলেছিল। অনেক খোঁজাখুঁজি করার পর তারা জানতে পারে আজ থেকে 12 বছর আগে জুলাইয়ের 7 তারিখে আঙ্গারার মৃত্যু হয়েছিল। আর এর পর থেকে প্রতি বছর জুলাইয়ের 7 তারিখেই গ্রাম থেকে একজন করে মানুষ মিসিং হয়ে যায়। নিখোঁজ হওয়া সবাই হলো মহিলা। আর এখন ইন্দুর নামও এই লিস্টে যোগ হয়ে গেছে। এটা দেখেই তো গৌতম আর সন্ধ্যা দুজনেই অনেক বেশি শকড হয়ে যায়। এদিকে সন্ধ্যা গৌতমের থেকে লুকিয়ে পাণ্ডুকে ইন্দুর ব্যাপারে সব ইনফরমেশন জোগাড় করতে বলে। পাণ্ডু সন্ধ্যাকে বলে, আজ থেকে 6 বছর আগে একটা কার অ্যাক্সিডেন্টে ইন্দু আর গৌতম দুজনেই মারা যায়। এই কথা শুনে গৌতম বলে, তোমরা সবাই কি পাগল হয়ে গেছো? আমি যে বেঁচে আছি এটা কি তুমি দেখতে পাচ্ছ না? কাল পর্যন্ত পুলিশ বলছিল আমার ওয়াইফ ইন্দু তো 6 বছর আগেই মারা গেছে। আমি নাকি এতদিন ইন্দুকে শুধু কল্পনাই করেছি। আর আজ তুমি বলছো 6 বছর আগে আমিও মারা গেছি। সন্ধ্যা বলে, তুমি এসব নিয়ে একেবারেই টেনশন করো না। আমি তোমার কথায় বিশ্বাস করি। আমরা দুজনে মিলে এই রহস্যের জট নিশ্চয়ই খুঁজে বের করব। এরপর সন্ধ্যা বলে, রেকর্ডে লেখা আছে সেদিন ইন্দু আর গৌতমের সাথে গাড়িতে হারিণী নামের একটা মেয়েও ছিল। তুমি কি হারিণী নামের কাউকে চেনো? এই নামটা শুনেই গৌতমের মনে পড়ে যায় সে তাদের বাড়িতে লাল রঙের একটা ডায়েরি দেখেছিল যার উপরে হারিণী লেখা ছিল। কিন্তু ইন্দুর কথা শুনে সেদিন সে আর ডায়েরিটাতে কি লেখা আছে সেটা পড়তে পারেনি। এবার গৌতম সন্ধ্যাকে সাথে নিয়ে সেই ডায়েরিটা পড়তে শুরু করে। এরই সাথে কাহিনী 6 বছর আগের ফ্ল্যাশব্যাকে চলে আসে। এখানে আমরা ইন্দুকে দেখতে পাই, যার আসল নাম হলো হারিণী। হারিণী তার বান্ধবী ইন্দুর বিয়েতে এসেছে, যার গৌতম নামের একটা ছেলের সাথে বিয়ে হতে যাচ্ছে।
তবে সেখানে একটা ছেলে হারিনীকে খুব বিরক্ত করছিল, তাই হারিনী রেগে গিয়ে ছেলেটিকে গাড়ি চাপা দিয়ে একেবারে মেরেই ফেলে। তবে এই ঘটনায় হারিনী তো খুব বেশি ঘাবড়ে যায়। ইন্দু আর গৌতম হারিনীকে বলে, তুমি আমাদের সাথে আমাদের গ্রামের বাড়িতে চলো। তখন পুলিশ যদি তোমাকে কিছু জিজ্ঞেস করে তাহলে তুমি বলবে তুমি আমাদের সাথে গ্রামের বাড়িতেই ছিলে। এটা শুনে হারিনীও ইন্দু আর গৌতমের সাথে গ্রামের বাড়িতে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। অন্যদিকে আমরা গৌতমের ফ্ল্যাশব্যাক দেখতে পাই। এখানেই জানা যায় গৌতম নামটা আসলে তার আসল নাম নয়, আর সে হলো সন্ধ্যার বয়ফ্রেন্ড, যার নাম সিদ্ধার্থ। সন্ধ্যা আর সিদ্ধার্থ হলো কাপল, আর তাদের ইন্দু আর গৌতমের সাথে কোনো সম্পর্ক নেই। একদিন সিদ্ধার্থ যখন কোনো কাজে ইন্দুর গ্রামের বাড়িতেই যাচ্ছে, তখনই তার বাইকের গৌতমের গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। গৌতমের গাড়িতে তখন ইন্দু আর হারিনীও ছিল। সেই অ্যাক্সিডেন্টটা এতই মারাত্মক ছিল যে গৌতম আর ইন্দু সেখানেই মারা যায়। এই অ্যাক্সিডেন্টে হারিনী ও সিদ্ধার্থ কোনো রকমে বেঁচে যায়। তবে সিদ্ধার্থের মাথায় অনেক আঘাত লাগার কারণে সে আগের সব স্মৃতি ভুলে গেছে। এই অ্যাক্সিডেন্টটা যখন হয় তখন সেখানে নৌকার মাঝিও উপস্থিত ছিল। নৌকার মাঝি ভেবেছে সেখানে থাকা সব মানুষেরাই মারা গেছে। তাই সে যখন কয়েক বছর পরে হারিনীকে নদীর ঘাটে দেখে, তখন সে ভেবেছিল এটা কোনো মানুষ নয়, এটা হারিনীর আত্মা। আর এ কারণেই সে হারিনীকে দেখে এত ভয় পেয়ে গিয়েছিল। অ্যাক্সিডেন্টের পর হারিনী পুলিশের হাত থেকে বাঁচার জন্য সবাইকে তার নাম ইন্দু বলে। আর সিদ্ধার্থ যেহেতু তার সব কথা ভুলে গেছে, তাই সে সিদ্ধার্থকে বলে সে হলো ইন্দু আর সিদ্ধার্থ হলো গৌতম, আর তাদের দুজনের কিছুদিন আগেই বিয়ে হয়েছে। হারিনী সিদ্ধার্থকে এটাও বলে তাদের বিয়ের পরে বাড়িতে শর্ট সার্কিটের আগুন লেগে সবকিছু পুড়ে গেছে। এরপর তারা দুজনে এমন একটা জায়গায় গিয়ে থাকতে শুরু করে যেখানে কেউ তাদেরকে চেনে না। এ কারণেই পুলিশ রেকর্ডে লেখা আছে সেদিন অ্যাক্সিডেন্টে ইন্দু আর গৌতমী মারা গিয়েছিল। আর এটাও জানা যায় যে সন্ধ্যা আসলে নোভেলিস্ট আংশুকে নয়, তার বয়ফ্রেন্ড সিদ্ধার্থকে খুঁজে বেড়াচ্ছে। কিছুদিন আগেই আংশু জীবন এক স্রোত নামের একটা নোভেল লিখেছিল, আর সিদ্ধার্থ বারবার একটাই কথা বলতো যে জীবন হলো স্রোতের মতো। তাই আংশুর লেখা সেই নোভেলটা দেখেই সন্ধ্যা বুঝতে পারে এই নোভেলিস্ট আংশুই নিশ্চয়ই তার হারিয়ে যাওয়া বয়ফ্রেন্ড সিদ্ধার্থ। তাই সে নোভেলিস্ট আংশুকে খুঁজতে খুঁজতে সিদ্ধার্থ পর্যন্ত পৌঁছে যায়। ডায়েরিটাতে হারিনী আরও লিখেছে সিদ্ধার্থের সাথে থাকতে থাকতে সে সিদ্ধার্থকে ভালোবেসে ফেলে। তাই সে অনেকবার চেষ্টা করেও সিদ্ধার্থকে আর সত্যি কথাটা জানাতে পারেনি। আর হারিনী সিদ্ধার্থকে তার দাদুর ব্যাপারে যেই সব গল্প বলেছিল সেটা আসলে ছিল আসল ইন্দুর কাহিনী। আসল ইন্দুই প্রতিদিন রাতে ভয়ঙ্কর সব স্বপ্ন দেখত। এই সব স্বপ্নের কারণেই ইন্দু তার হাজব্যান্ড গৌতম ও হারিনীকে নিয়ে তাদের গ্রামের বাড়িতে যাচ্ছিল। কিন্তু গ্রামে যাওয়ার পথেই তাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর ইন্দু আর গৌতম দুজনেই মারা যায়। সেই অ্যাক্সিডেন্টের পর থেকে হারিনী নিজেও অনেক ভয়ঙ্কর সব স্বপ্ন দেখতে শুরু করে। তাই সে ভেবেছিল গ্রামে গিয়ে সে যদি ইন্দুর অপূর্ণ কাজটা পূর্ণ করতে পারে তাহলেই তার এই ভয়ঙ্কর স্বপ্নগুলো আসা বন্ধ হবে। এবার হারিনীর ডায়েরিটা পড়ে সিদ্ধার্থ অ্যাক্সিডেন্টের পরে কি হয়েছে সেটা তো জেনে যায়, কিন্তু অ্যাক্সিডেন্টের আগের কোনো স্মৃতি আর তার মনে পড়ে না। তার শুধু এটাই মনে আছে যে ইন্দু হলো তার ওয়াইফ আর সে এখন নিখোঁজ। এদিকে সন্ধ্যা তার বয়ফ্রেন্ড সিদ্ধার্থকে তো খুঁজে পেয়ে যায়, কিন্তু সে সিদ্ধার্থকে আগের কথা আর কিছুই জানায় না, কারণ সিদ্ধার্থের তো আগের কথা আর কিছুই মনে নেই, আর তার উপরে এখন তার একটা ফ্যামিলিও আছে। তবে সে ঠিক করে সে হারিনীকে খুঁজে বের করতে সিদ্ধার্থকে সব রকম সাহায্য করে যাবে। এরপর তারা নিখোঁজ হওয়া মহিলাদের সবার ফ্যামিলির সাথে যোগাযোগ করা শুরু করে। তারা সেই মহিলার হাজবেন্ডের কাছেও আসে যাকে আমরা মুভির শুরুতেই গাড়ি চালাতে দেখেছিলাম। মহিলাটির হাজবেন্ডের কাছে থেকে তারা জানতে পারে এতদিন ধরে যতগুলো মহিলা মিসিং হয়েছে তাদের সবাই প্রেগনেন্ট ছিল। সন্ধ্যা এসে সিদ্ধার্থকে বলে গ্রামের কোন কোন মহিলারা প্রেগনেন্ট সেটা শুধুমাত্র তাদের ফ্যামিলি ছাড়া আর একমাত্র ডক্টরেরই জানার কথা। এরপরেই তারা দুজনে গ্রামের একমাত্র ডক্টরের কাছে এসে তাকে মারতে শুরু করে। সিদ্ধার্থ ডক্টরকে মারতে মারতে বলে, বল তুই এসব কেন করেছিস? তখন ডক্টর বলে, আমি কেন মহিলাদের অপহরণ করতে যাব? সবার প্রথমে আনুসুইয়া নামে যে মহিলা নিখোঁজ হয়েছিল তার সাথে আমার অ্যাফেয়ার চলছিল, কিন্তু আনুসুইয়া বিবাহিত আর সে তখন প্রেগনেন্টও ছিল। যেদিন আঙ্গারার লাশ পাওয়া যায় সেদিনই আনুসুইয়া নিখোঁজ হয়ে যায়। তার নিখোঁজ হওয়ার 11 দিন পরেই দূরে পাহাড়ের ওপার থেকে কারো চিৎকার শোনা যায়। আমি নিশ্চিত করে বলতে পারি সেটা আনুসুইয়ারই চিৎকার ছিল। গ্রামের সবাই বলে আঙ্গারার আত্মাই নাকি আনুসুইয়াকে নিয়ে গেছে।
এই কারণেই পাহাড়ের ওপারে যাওয়ার আর আমার সাহস হয়নি। আমি এ ব্যাপারে এর থেকে আর বেশি কিছুই জানি না। ডক্টরের এই সব কথা শুনে সন্ধ্যা ও সিদ্ধার্থ একেবারেই হয়রান হয়ে যায়। এবার তারা ভাবতে থাকে ডক্টর ছাড়া মহিলাদের প্রেগন্যান্সির কথা আর কে জানতে পারে। সিদ্ধার্থের মনে পড়ে যায় সে কালিঙ্গার টেবিলে কারো একটা প্রেগন্যান্সি রিপোর্ট দেখেছিল। তার মানে কালিঙ্গা পোস্টের মাধ্যমে সবার প্রেগন্যান্সি রিপোর্ট তাদের বাড়িতে পৌঁছে দিত। এটা বুঝতে পেরেই এবার সিদ্ধার্থ কালিঙ্গার উপরেই সন্দেহ করতে শুরু করে। তারা কালিঙ্গার বাড়িতে এসে এটাও জানতে পারে যে কালিঙ্গার স্ত্রীর নাম ছিল আনুসুয়া আর সে ১২ বছর আগে জুলাইয়ের ১৮ তারিখে মারা গেছে। তার মানে ১২ বছর আগে আঙ্গারা যেদিন মারা যায় তার ঠিক ১১ দিন পরে আনুসুইয়া মারা গেছে। এই সবকিছু চিন্তা করে সিদ্ধার্থ বুঝতে পারে যাই হোক না কেন মহিলাদের নিখোঁজ হওয়ার পেছনে কালিঙ্গার নিশ্চয়ই কোনো না কোনো কানেকশন আছে। এখানেই আমাদের ১২ বছর আগের কালিঙ্গার একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। একদিন কালিঙ্গা অফিস থেকে ফিরে দেখে আনুসুইয়ার ঘর থেকে একজন লোক দৌড়ে বেরিয়ে যাচ্ছে। কালিঙ্গা সেই লোকটার চেহারা দেখতে পায়নি, কিন্তু সে বুঝে গেছে যে আনুসুইয়ার কারো সাথে অ্যাফেয়ার চলছে। এটা দেখেই কালিঙ্গা খুব রেগে গিয়ে আনুসুইয়াকে মারতে আসে। আনুসুইয়া খুব ভয় পেয়ে বাড়ি থেকে বেরিয়ে দৌড়ে পালাতে থাকে। তখনই রাস্তা দিয়ে আঙ্গারা হেঁটে যাচ্ছিল আর আনুসুইয়া আঙ্গারাকে দেখে বাঁচার জন্য তার পেছনে এসে লুকায়। আনুসুইয়া আঙ্গারার পেছনে লুকিয়েছে দেখে কালিঙ্গা ভাবে যে লোকটা দৌড়ে পালিয়ে গিয়েছিল সেটা নিশ্চয়ই আঙ্গারাই হবে। তাই সে প্রচণ্ড রাগে একটা তলোয়ার দিয়ে আঙ্গারার মাথা কেটে ফেলে। এরপর সে আঙ্গারার মাথাটা কুয়ায় ফেলে দেয় আর তার বডিটাকে একটা গাছের সাথে উল্টো ঝুলিয়ে রাখে। সে আনুসুইয়াকে পাহাড়ের উপরে থাকা তারই একটা বাড়িতে এনে বন্দি করে রাখে। আঙ্গারা যেই ড্রেস পরে প্রতিদিন মন্দিরে পূজা দিতে যেত, কালিঙ্গাও সেই ড্রেস পরে প্রতিদিন আনুসুইয়াকে টর্চার করা শুরু করে। এভাবেই প্রতিদিন আনুসুইয়াকে টর্চার করতে করতে সে আঙ্গারাকে মারার ঠিক ১১ দিন পরে আনুসুইয়ারও গলা কেটে তাকে মেরে ফেলে। এই সব ঘটনার কারণে কালিঙ্গার এখন মানুষ খুন করাটা একটা মানসিক রোগে পরিণত হয়েছে। তাই সে প্রতি বছর জুলাইয়ের ৭ তারিখে একজন করে প্রেগনেন্ট মহিলাকে কিডন্যাপ করে পাহাড়ের এই বাড়িতে এনে বন্দি করে রাখে। তবে সে শুধুমাত্র প্রেগনেন্ট মহিলাদেরকেই কিডন্যাপ করে কারণ মৃত্যুর সময় আনাসুইয়াও প্রেগনেন্ট ছিল। এরপর সে তাদেরকে সেই বাড়িতেই বেঁধে রেখে অনেক টর্চার করে। কিডন্যাপ করার ঠিক ১১ দিন পরেই সে সেই প্রেগনেন্ট মহিলাদেরকে মেরে ফেলে। এভাবেই সে গত ১২ বছরে ১২ জন প্রেগনেন্ট মহিলাকে খুন করেছে। আর গ্রামবাসীরা পাহাড়ের ওপার থেকে এই সব মহিলাদেরই চিৎকার শুনতে পেত। এদিকে সিদ্ধার্থ শঙ্করের কাছ থেকে জানতে পারে পাহাড়ের ওপারে কালিঙ্গার একটা পৈতৃক বাড়ি আছে। সিদ্ধার্থ সন্ধ্যাকে বলে তার মানে কালিঙ্গা নিশ্চয়ই হারিণীকে সেই বাড়িতেই আটকে রেখেছে। আর আজকে হারিণী নিখোঁজ হওয়ার ১১ দিন, তার মানে কালিঙ্গা আজই হারিণীকে মেরে ফেলবে। অন্যদিকে দেখা যায় কালিঙ্গা হারিণীকে বেঁধে রেখে তাকে খুব টর্চার করছে। এরপর সে যখনই হারিণীকে মেরে ফেলতে যাবে তখনই সেখানে সিদ্ধার্থ এসে কালিঙ্গাকে আটকায়। এরপর সিদ্ধার্থ কালিঙ্গার মধ্যে ভীষণ মারামারি হয়। মারামারির এক পর্যায়ে সিদ্ধার্থ কালিঙ্গাকে মেরেই ফেলে। এর পরের সিনেই দেখা যায় হারিণী একটা বাচ্চার জন্ম দিয়েছে। সিদ্ধার্থ হারিণী ও তার বাচ্চাকে দেখে খুব খুশি হয়। তবে সিদ্ধার্থ যে হারিণী ডায়েরিটা পড়ে ফেলেছে এই বিষয়ে সে হারিণীকে আর কিছুই জানায় না। এটা দেখে সন্ধ্যাও সিদ্ধার্থকে তার পাস্ট লাইফ সম্পর্কে আর কিছুই জানায় না। সে সিদ্ধার্থকে বলে তোমার বর্তমান অনেক সুন্দর, তাই নিজের অতীত সম্পর্কে আর জানার চেষ্টা করো না। এটা বলেই সন্ধ্যা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। এমন একটা ইমোশনাল দৃশ্য দেখিয়ে এই মুভিটাকে এখানেই শেষ করা হয়। তো বন্ধুরা, এই মুভিটির কাহিনী এবং আমার এক্সপ্লেনেশনটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।